আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু আবার আলোচনার কেন্দ্রে। অতি সম্প্রতি তার একটি চিঠি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আপনারা সবাই জানেন যে গত কয়েক মাস আগে বিদেশের কয়েকটি মিশন থেকে তড়িঘড়ি করে তার ছবি নামানো হয়েছে এবং এটি কোনো অফিসিয়াল নির্দেশ দিয়ে নয়, মূলত টেলিফোনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদেরকে টেলিফোন করে সেই সকল অফিস থেকে সেই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলানোর জন্য যে নির্দেশনা দিয়েছিল সেটি কার্যকর হয়েছে এবং সেটা নিয়ে সেই সময় খুব হইচই হয়েছিল। ঘটনার নেপথ্যে কি ছিল আমরা সেটা বলতে পারিনি, তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মালয়েশিয়াতে গেলেন, তো মালয়েশিয়াতে গিয়ে তিনি যখন বাংলাদেশ দূতাবাস ভ্রমণ করলেন, সেখানে গিয়ে তিনি রাষ্ট্রপতির ছবি দেখে অভিমান করেছেন, কষ্ট পেয়েছেন, বিরক্তি প্রকাশ করেছেন, হোয়াট এভার মেবি। তার প্রেক্ষিতে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। এর বাইরে অন্য কোনো একটি দূতাবাসে গিয়ে রেজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, তিনি গিয়েও রাষ্ট্রপতির ছবি দেখে সেখানে বিরূপ মন্তব্য করেছেন এবং এই ঘটনার পর অনেকটা বিদ্যুতের গতিতে রাষ্ট্রপতির ছবি নেমে যায়। আমাদের দেশের সাধারণ একটা কাস্টম, মানে প্রথা হলো যে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের দুজনের ছবি সাধারণত সরকারি অফিস আদালতগুলোতে ঝোলানো থাকে। তো সেইভাবে চলে আসছে এবং এটি কোনো আইনি বাধ্যকতা না থাকলেও এটি একটা ট্র্যাডিশন এবং এই ট্র্যাডিশন বা ঐতিহ্য এটি কোনো কোনো দেশে সাংবিধানিক আইনের চেয়ে শক্তিশালী, যেমন ইংল্যান্ডে। তো এভাবে বাংলাদেশে চলে আসছিল এবং আমরা কখনোই এটি নিয়ে কখনো বিরূপ অবস্থার মধ্যে পড়িনি এবং এটি নিয়ে কখনো সমালোচনা করিনি। অন্যদিকে বঙ্গবন্ধুর যে ছবি, এটি টানিয়ে রাখা এবং এই ছবিকে সম্মান প্রদর্শন করা, এটা আমাদের সংবিধানের আইন দ্বারা বিধিবদ্ধ। এটা করতেই হবে এবং এটি না করলে সংবিধান অবমাননা, রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে সর্বোচ্চ যে সকল শাস্তি রয়েছে আমাদের সিভিল প্রসিডিউর কোডে বা ক্রিমিনাল প্রসিডিউর কোডে, সিআরপিসিতে, সেটি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে অনেক কিছুই হচ্ছে যেটার সঙ্গে আপনি সংবিধান মিলাতে পারবেন না, যেটার সঙ্গে আপনি কাস্টম বা প্রথা মিলাতে পারবেন না, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি মিলাতে পারবেন, আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। যেখানে ইচ্ছা সেখানে আপনি মলমূত্র ত্যাগ করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে আপনি আবর্জনা ফেলতে পারবেন। আপনার নাম দেখা গেল ডাস্টবিনের সাথে যুক্ত হয়ে গেল, আপনাকে সবাই ডাস্টবিন ড্যাশ বলল। আপনি আবার কাউকে বললেন যে অমুক, মানে যে কোনো লোকের নামের সাথে আপনি তালিবর সহায়কার শাহ কি যেন একটা, যে টিনের ছেলে কাউয়া, এরকম ভাবে একটা গালি দিয়ে দিতে পারেন। বা আপনি যে কোনো লোকের দুর্বল স্থান দিয়ে আপনি আপনার যে কোনো জিনিস ঢুকিয়ে দিতে পারেন। 1 2 3 4 এরকম বলে আপনি যাকে ইচ্ছা তাকে, সে তারেক রহমান সাহেব হোক বা অন্য তার সে ক্ষমতাধর লোক হোক, বুড়া হোক 80 বছর, 86 বছর, 90 বছর, ডাজ নট ম্যাটার। আপনার যাকে পছন্দ আপনি সঙ্গে সঙ্গে ষাঁড়ের মতো, ষাঁড় দেখেন না, মানে সেই মোটরসাইকেলের উপরে উঠে তার বিশেষ অঙ্গটি বের করে দিয়ে মোটরসাইকেলের সাথে সঙ্গম করার জন্য সে উঠে যায়। সে দেখা গেল যে আরো মানে অদ্ভুত অদ্ভুত তেলের ড্রামের উপরে সে তার যৌন যে অভিলাষ, যৌন অভিলাষ, তেলের ড্রাম, কেরোসিন তেলের ড্রাম, তারপর শেষে ভ্যান গাড়ি, মানে যা ইচ্ছা তাই সবকিছু। মানে ষাঁড় যা করে, গরু যা করে, বা পাঠা সাধারণত এতটা খাস করে না, পাঠারও একটা লেভেল আছে, কিন্তু গরু, ষাঁড় গরু, এর কোনো ধর্ম না, এ যাইছে তাই করতে পারে যে কোনো জায়গাতে। তো এখন এরকম বাংলাদেশের পরিবেশ এমন অবস্থা হয়ে গেছে, আপনার রাস্তায় হঠাৎ করে দেখলেন 90 বছরের একটা বুড়া মানুষ, আপনি 1 2 3 4 বলে হুম করে বা হালুম করে আপনি তার উপর ঝাঁপিয়ে পড়তে পারেন। এটা কেউ আপনাকে কিছু বলবে না, কোনো পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে না, আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না। বা আপনি যে কোনো একটা বয়স্ক মানুষ, সেটা পুরুষ হোক, নারী হোক, 80 বছর হোক, 40 বছর হোক, 20 বছর হোক, আপনি ইচ্ছামতো তার সামনে দাঁড়িয়ে, তার বাসার সামনে দাঁড়িয়ে, তারপর আপনি লম্ফঝম্প করে টিনের চালে কাউয়া, তারপর শেষে আপনি তাকে সেইটা বলে গালি দিতে পারেন। আপনি যদি বেশি রাগ করেন, আপনার বিশেষ অঙ্গটিও তাকে দেখাই দিতে পারেন। এই যে একটা অবস্থা চলছে বাংলাদেশে, সেই অবস্থার প্রেক্ষিতে কারো ছবি নামানো, রাষ্ট্রপতির ছবি নামানো, বঙ্গবন্ধুর ছবি নামানো, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা,
শাহাবুদ্দিন চুপ্পুর সেই যে বঙ্গভবন, তার সামনে গিয়ে তাকে গালাগাল দেওয়া, দুই সাইডে ঢিল মারা, এগুলো এখন বাংলাদেশে কোনো সমস্যা নয়। ফলে যখন তার ছবি নামিয়ে ফেলা হলো, আমরা সবাই নিশ্চুপ রইলাম, উনিও নিশ্চুপ রইলেন। এরই মধ্যে তিনি যে কাজটি করেছেন সেটা হলো, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাকে একটা সুদীর্ঘ চিঠি লিখেছেন। সেই চিঠিটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে প্রচারিত হয়ে গেছে। তো সেই চিঠিতে তিনি তাকে প্রিয় সহকর্মী সম্বোধন করে অনেক আবেগের কথা বলেছেন, অনেক মানবিকতার কথা বলেছেন, তার জীবনের সফলতা, ব্যর্থতা, আশা আকাঙ্ক্ষা সবকিছু বলেছেন। এবং তার যে ছবি নামিয়ে ফেলা হয়েছে, এই ছবি নামানো নিয়ে তিনি অভিমানের আতিশয্যে, ক্রোধের যে বহিঃপ্রকাশ করেছেন। এই সময়টাতে হঠাৎ করে তিনি এই কাজটি কেন করলেন, এটা নিয়ে হলো আজকের আলোচনা। হঠাৎ করে এই অক্টোবর মাসেই কেন তাকে এই কাজটি করতে হবে? তিনি অবশ্য সেপ্টেম্বর মাসে কাজ করেছেন, কিন্তু এটা প্রকাশিত হয়ে যাচ্ছে, আমরা যে আলাপ আলোচনা করতেছি অক্টোবর মাসে। এবং অক্টোবর মাসকে আমাদের দেশে অনেকে ব্ল্যাক অক্টোবর বলার চেষ্টা করছে, এবং সবাই এখানে বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপরে দেশি বিদেশি যারা বিশ্লেষক, তারা সবাই আশঙ্কা করছেন যে এই অক্টোবর মাসে নানা অঘটন ঘটতে পারে। এবং গত বছর 2024 সনের অক্টোবরটা মোটামুটি ভালো গেছে, কিন্তু 23 সনের অক্টোবরটা কিন্তু ভালো যায়নি, খুবই খারাপ একটি অবস্থা গেছে আমাদের এই বাংলাদেশে। আর ধারাবাহিকভাবে যদি গত 50 বছরে অক্টোবর মাস ধরেন, তাহলে এই মাসটি ঘটনাবহুল। তো এই ঘটনাবহুল একটি মাসে হঠাৎ করে সেই পুরনো একটা ধামাচাপা পড়া, ছাইচাপা পড়া একটা বিষয়, সেটা সামনে কেন আনা হলো, এটা হলো আজকের আলোচনার বিষয়বস্তু। এখানে আমি যেটা বলতে চাই সেটা হলো, জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি কর্মজীবনে একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। তো জেলা জজ হওয়া চারটিখানি একটা বিষয় না। এবং তিনি যে সময়টাতে, এখন হয়তো জুডিশিয়ারিতে প্রচুর নিয়োগ হচ্ছে, অনেক জেলা জজ আছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আসলে একটা জেলা শহরে জজ সাহেবের যে মর্যাদা, ওটা 100টা ডিসিএসপিকে সমান করলেও হয় না। মানুষজনের মধ্যে তাদের একটা শ্রদ্ধাবোধ ছিল। জজ সাহেবের বাড়ির সামনে দিয়ে যারাই যাতায়াত করতেন খুব সম্মান এবং মর্যাদা নিয়ে যাতায়াত করতেন, ওইভাবে তাকাতেন। কোনো জজ ঘুষ নিয়েছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অপচয় করেছে, এটা আমরা আসলে কোনোদিন শুনিনি, অন্তত পক্ষে 2001 সন পর্যন্ত তো শুনিনি। পরবর্তীতে কিছু কথাবার্তা আসছে পলিটিক্যাল কারণে। তো সেই জজিয়তি তিনি করে আসছেন, পরিপূর্ণভাবে একটা ডিস্ট্রিক্ট জজ ছিলেন। এরপর তিনি ছাত্রলীগ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, জেল খেটেছেন, এবং তার সাহস, অসাধারণ সাহস। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেখানে সব মানুষ পালিয়েছে, তো তিনি সেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে জেল খেটেছেন। এটা চারটিখানি বিষয় নয়। তারপরে আবার সেই জেল থেকে বের হওয়ার পরেও তিনি চাকরিতে যোগদান করেছেন, বহাল থেকেছেন। ফলে তার কৌশল, তার বুদ্ধিমত্তা, মানে আমরা এখন যারা রাজনীতি করছি আমাদের অনেকের চেয়ে বেশি। তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন, কমিশনার তদন্ত, এবং দুদকের যে কর্মকাণ্ডগুলো তিনি যতদিন ছিলেন সেখানে তার কথা মতো দুর্নীতি দমন কমিশন চলেছে। তিনি যাকে ইচ্ছা তাকে ফাঁসাতে পেরেছেন, যাকে ইচ্ছা তাকে তিনি দায় মুক্তি দিতে পেরেছেন। এবং ওখানে যিনি সভাপতি ছিলেন, গোলাম রহমান সাহেব ছিলেন, সাবেক একেবারে ঝানু আমলা। তো তার মতো মানুষও শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে কৌশলে পেরে ওঠেনি। এর কারণে তার একটা রাজনৈতিক কানেক্টিভিটি ছিল। এবং আমি যেটা দেখেছি যে তার রুম সবসময় জমজমাট থাকতো, তার পাবলিক রিলেশন অসাধারণ। মানুষের সাথে মিষ্টি ব্যবহার করা, মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা, মানুষকে উপকার করা, রেসপন্ড করা, কাউকে ক্ষতি করা, এমনকি হোয়াট এভার মেবি, এই জায়গাতে তার যে পারঙ্গমতা, এটা অসাধারণ। তারপরে সেখান থেকে গিয়ে তিনি ইসলামী ব্যাংকের পরিচালক হলেন, এস আলমের সঙ্গে তার সম্পর্ক হলো। তারপরে কোন ফাঁক দিয়ে কিভাবে তিনি যে রাষ্ট্রপতি হয়ে গেলেন, যেখানে সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তুফায়েল আহমেদ, এরকম বাঘা বাঘা মানুষের নাম আসছিল, মতিয়া চৌধুরীর নাম আসছিল। সবাইকে পেছনে ফেলে তিনি শেখ হাসিনার মন জয় করে রাষ্ট্রপতি হয়ে গেলেন। ফলে তাকে যদি আপনি তার কর্মকাণ্ডকে বিশ্লেষণ করেন, তাহলে তাকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে আপনাকে স্বীকৃতি দিতে হবে, অথবা আফ্রিকার জঙ্গলের যে বাদশাহ, রাজা, সেই যাকে বলা হয় সিংহ, দ্য লায়ন, সেই হিসেবে আপনাকে বিবেচনা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা এখন তাকে সবাই
ইঁদুরের মতো বা খরগোশের মতো দুর্বল প্রাণী মনে করছে, কিন্তু আসলে তিনি তা নন। তার বুদ্ধি আছে, সাহস আছে, কৌশল আছে, কানেক্টিভিটি আছে, এবং তিনি জানেন কিভাবে সাস্টেন করতে হয়। আওয়ামী লীগের সকল রিক্রুটমেন্টের মধ্যে একমাত্র তিনি সাস্টেন করে আছেন। এটা বুঝতে হবে যে তিনি সাধারণ মানুষ নন। প্রকৃতিতে সবচেয়ে শক্ত প্রাণী যেমন হিরক, তদ্রূপ তাকে হিরকের চেয়ে শক্ত প্রাণী হিসাবে মেনে নিতে হবে, যে তিনি কোনো রকম ভয় না পেয়ে, কোনো রকম আতঙ্কগ্রস্ত না হয়ে সবাইকে টেক্কা দিয়ে তিনি যেভাবে ওই বঙ্গভবনে টিকে আছেন, এটা আওয়ামী লীগের প্রতিপক্ষ, তার প্রতিপক্ষ এবং সকলের জন্য রীতিমতো তিনি একটা বজ্রপাতের মতো ওখানে অপেক্ষা করছেন। তো সেই বজ্রপাত একটা চিঠি লিখেছে। এটা চারটিখানি ব্যাপার নয়, এর পেছনে আরো অনেক কিছু আছে, সেই বিষয়গুলো বুঝতে হবে। আপনার ইতিমধ্যে উনি খুব ধীরে সুস্থে কতগুলো বিষয় জানান দিয়েছেন। প্রথম, সাংবাদিক মতিউর রহমান মানব জমিনে তার সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি আলাপ আলোচনায় বলেছেন যে শেখ হাসিনা চলে গেলেন, তার কাছে বলেও গেলেন না। এটার মধ্যে যে কত বড় ডিপ্লোম্যাসি আছে, কত বড় কৌশল আছে, এটা ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন, এখন আপনারা বুঝতে পারবেন না। শেখ হাসিনা চলে গেলেন, তার কাছে বলে গেলেন না। তিনি তার আপনজন হিসাবে অনেকের পরিচিত, যাদের মুখ পাতলা, মানে গ্রামের কিছু মহিলা আছে না, কারো কাছে কিছু কথা বললে, বা পুরুষ আছে, আপনি সুন্দরভাবে বললেন যে ভাই তোমাকে গোপন কথাটা বললাম, তুমি এই কথাটা কাউকে বলো না। তো এইরকম এই সমাজের অনেক লোক আছেন যাদের সব জায়গাতে চালচলন আছে। এরকম অনেকের কাছে টেলিফোন করে তিনি কিছু কিছু কথা বলে দিয়েছেন, এবং সেই কথাগুলো বলে দেওয়ার ফলে আসল যে ঘটনা, আমাদের সরকার এবং সরকারের বৈধতা, সরকারের শপথ, এইগুলো নিয়ে এখন যে সকল কনফিউশন এবং ক্যাওয়াস তৈরি হয়েছে, এইগুলো সমাধানের জন্য আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে যেতেই হবে, নো ওয়ে। যেমন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স কোথায়? আপনি সেই যে রেফারেন্স কথা বলছেন, বৈঠক হয়েছে, ফুল বেঞ্চ কোর্ট এরকম একটা রায় দিয়েছে, এখন সেই রায়ের কপি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই কাজটি যারা করিয়েছে, এই বুদ্ধি যারা দিয়েছে, আর বুদ্ধি দেওয়ার পরে এই বুদ্ধির পাল্লায় পড়ে যারা রাতারাতি কাজ করে ফেলেছে, কাজ করার পরে দেখা গেল হায় হায় আমি খেয়ে ফেলেছি, সবকিছু করে ফেলেছি, এখন তো আমার পকেটে টাকা নাই, এখন সেই রায়ের কপি কোথায় আছে, কি অবস্থায় আছে, সুপ্রিম কোর্টের কাছে যদি উনি জানতে চান, উনি যদি একটা চিঠি লিখেন যে সেই রায়ের কপিটা দরকার, রাষ্ট্রপতির দপ্তর থেকে এটা উনি লিখতেই পারেন যে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটি, সেই রেফারেন্সটি নথি রাষ্ট্রপতির দপ্তরে উপস্থাপন করা হোক, এই কথাটা উনি লিখতে পারেন। কি হবে আপনি বোঝার ব্যাপার চেষ্টা করুন। দ্বিতীয়ত, উনি ক্যাবিনেট ডিভিশনে লিখতে পারেন যে শেখ হাসিনার যে পদত্যাগপত্র আমি ফাইলের মধ্যে পাচ্ছি না, এই পদত্যাগপত্র দিন। বর্তমান যিনি ক্যাবিনেট সচিব আছেন তার হার্ট অ্যাটাক শুরু হয়ে যাবে, রীতিমতো হার্ট অ্যাটাক শুরু হয়ে যাবে। এর কারণ হলো এই যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক, মিটিং, শপথ, এগুলো তো সব ক্যাবিনেট ডিভিশন থেকে করা হয়। এখন যিনি ক্যাবিনেট সচিব আছেন তিনি ওই সময়টাতে ছিলেন যাকে বলা হয় শিক্ষা সচিব, কিন্তু দায়িত্ব তো তার, এমনি তিনি নরম সরম মানুষ, ভদ্রলোক মানুষ। এখন যদি এই জিনিসটা বলা হয় শেখ হাসিনার পদত্যাগপত্রটা আমি চাই, তার সঙ্গে সঙ্গে তিনি যদি এই যে তার ছবি নামানোর বিষয়ে পত্রিকার যে কাটিং থেকে শুরু করে যা কিছু হয়েছে, এবং তার এই চিঠিটি যেটি তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়েছেন, এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স চান, মতামত চান, যে আমার এই ছবিটা নামিয়ে ফেলা হলো, এই ছবি ওখানে থাকার কি জন্য সেটা ছিল, আর কি জন্য সেটা নামিয়ে ফেলা হলো, এটার যে আইনগত ব্যাখ্যাটা কি, এই ব্যাপারে উনি যদি একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স চান, তাহলে তো টোটাল 3টা রেফারেন্স হলো। শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়, আর সংবিধানের যে 106 অনুচ্ছেদ অনুযায়ী যে এই সরকার শপথ গ্রহণ করলো, সেই 6 অনুচ্ছেদের যে সিদ্ধান্ত, রায়টি সুপ্রিম কোর্টে কত তারিখে হয়েছিল, কোথায় আছে, কি অবস্থা আছে, রেকর্ড কি, এবং তখন বিচারপতি কারা ছিলেন, কোথায় ছিলেন, এই বৈঠকটি কোথায় বসে হয়েছে, ভার্চুয়ালি হয়েছে না ফিজিক্যালি হয়েছে, কয় তারিখে হয়েছে, কি হয়েছে, এই সমস্ত বিষয় রাষ্ট্রপতি চাইতেই পারেন, তিনি সুপ্রিম কমান্ডার। তাহলে বোঝার চেষ্টা করেন যে তিনি যে নড়াচড়া শুরু করেছেন, এবং সেটা এই অক্টোবর মাসে, এবং এই চিঠির মাধ্যমে,
এটি যদি শুধুমাত্র এই চিঠির মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় তাহলে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এটা যদি তিনি টানতে থাকেন তাহলে কয়জনের যে কাপড় চোপড় নষ্ট হবে, কিভাবে যে পরিস্থিতি উত্তাল হবে তা বলাই বাহুল্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, কথা বললেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, লেখক এবং জার্নালিস্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, গুরুত্বপূর্ণ কথা বললেন টক শোতে এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কথা বললেন, বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা নিয়ে কথা বললেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বর্তমান কঠিন একটি সময় পার করছে পার্বত্য চট্টগ্রাম, যেখানে কঠিন একটি মুহূর্ত পার করছে। প্রিয় দর্শক, এই যে একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে রাজনৈতিক যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কঠিন একটি সময় কিন্তু বাংলাদেশ পার করছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে আপনাদের কি বলার আছে, কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।